দোল দুর্গোৎসবের মতো বাজেট এখন আমাদের দেশে একটা বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে। এই বাজেট নামক মহোৎসবে আমার আপনার আখেরে কি ঘটে সেই বিতর্কে না গিয়ে বরং দেখা যাক বাজেট কাদের আগ্রহ বেশি থাকে। নামের ফিরিস্তিটা কিঞ্চিত লম্বা হতে চলেছে, একটু ধৈর্য ধরুন। প্রথমেই আসে টিভি চ্যানেল আর সেখানে বক্তৃতা করতে আসা কিছু সর্বজ্ঞ পণ্ডিতদের নামের তালিকা। এরপরে বাজেটের খবর প্রচারের আগে, মাঝে, পিছে দেওয়া বিজ্ঞাপন দাতারা। এরপরের লাইনে থাকে পরের দিন খবরের কাগজে বাজেট প্রবন্ধ লেখা কলমচিত দল। এদের লেখা এইভাবে লেখে যে পড়ে মনে হয় বাজেট তৈরিতে এদের থাকাটা ভীষণ জরুরি ছিল। তারপরে যারা উদ্গ্রীব হয়ে থাকে তারা হলো অডিটোরিয়াম ভাড়া করে বাজেট সেমিনার করা, মানে সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে মানুষের বিরক্তির উদ্রেক করা। এরপরে আছে বাজেট নামক বইয়ের প্রকাশকেরা। টেবিলে টেবিলে একখানা করে বাজেটের কপি না থাকলে অফিসে কিন্তু তাদের মান থাকে না। এরপর রাজনৈতিক নেতা নেত্রীরা তো আছেনই, তাদের অযাচিত সুশ্রুতি দেওয়া মন্তব্য ছাড়া তো বাজেট প্রক্রিয়া সম্পূর্ণই হবে না। আপনি আমি কিন্তু নীরব দর্শক ও শ্রোতা। বাস্তবে এটুকুই থাক, কি বলেন? আমাদের দেশে চাইলে টাকা জোগাড় করাটা কিন্তু কঠিন কাজ নয়। আপনি টাকা নিতে যতটা উদ্গ্রীব, তার চেয়ে অনেক বেশি উদ্গ্রীব যিনি টাকা ঋণ দিতে চান। তার কাছে টাকাটা আসলে একটা পণ্য, তাকে সুদে বিক্রি করাটা তার একটা পেশা। আসুন আজকের গল্প লবডঙ্কা শুনে তেমন কোনো আভাস মেলে কিনা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের গল্প লবডঙ্কা। রামরতন সমাদ্দার সারা দুপুর ধরে কাঠফাটা রোদে মাথা চাঁদি উড়িয়ে অবশেষে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছল। জোড়া তাপ্পিয়ে দেওয়া 1990 সালের কালচে লাল রঙা চটা ঢরঢরে তোবড়ানো মারুতি গাড়িটা এখন তার প্রিয় বাহনে পরিণত হয়েছে। রামরতন দিশি মদের ব্যবসায় বিস্তর টাকা বানালে কি হয়, সে হলো 7 কিপ্টের 1 কিপ্টে। পকেট থেকে সে কিছুতেই টাকা বার করতে চায় না। তার জমানো টাকার বেশিরভাগটাই অবশ্য তার বাপের প্রতিষ্ঠিত তেজরতি কারবারের কল্যাণে কামানো। আসলে এই নম্বর প্লেটবিহীন গাড়িটাও তেমনি এক দেনাদারের এককালে তার বাপের কাছে জমা রাখা সম্পত্তি। তার বাগানে বহু বছর ধরে পড়ে থেকে আর জলে ভিজে মরচে পড়ে চাকার হাওয়া বেরিয়ে গিয়েছিল গাড়িটার। শেষে চড়া সুদের বিশাল অঙ্কের যোগফল হিসেব করে গাড়ি ছাড়াবার আর নামগন্ধটি করেনি গলা অবধি ঋণের দায়ে জেরবার সেই দেনদার, মানে পাশের গ্রামের বাসিন্দা শের মুক্তার আলী। শেষে একদিন হাতে পায়ে ধরে রামরতনকে রাজি করিয়ে তাকে বগলদাপা করে সদরে আরটিওর অফিসে নিয়ে গিয়ে দালাল ধরে গাড়ির মালিকানা পরিবর্তন করিয়ে সেটাকে রামরতনের নামে করে দেয় মুক্তার। জমা সুদের বাকি আদায়ের অঙ্কে ছুটকারে দিতে রামরতন মুক্তারকে রাজি করায় এই বলে যে প্রয়োজনে তার ড্রাইভার ছেলে তাহের আলী যেন মাঝে মাঝে এসে বিনি পয়সায় তাকে গাড়ি চালিয়ে বেড়াতে নিয়ে যায়। রামরতন অবশ্য তারপরে না গাড়ির ট্যাক্স ভরেছে আর না ইন্স্যুরেন্স বা পলিউশন সার্টিফিকেট তৈরি করিয়েছে। সে বলে এই গ্রামেগঞ্জে কেই বা তাকে দেখছে। আসলে এইসব বাজে খরচা সে করতে চায় না। সারা জীবন সাইকেলে চাপা রামরতনের গাড়িতে চড়ার আদব কায়দাটাও বেশ বিচিত্র রকমের। সে গাড়ির পেছনের সিটে মোটা একটা কার্পেট, মানে পাটের কার্পেট দুহাঁচ করে পেরে তার উপরে উঠে দুপা তুলে চড়ে বসে নিজেকে একটা পুরনো শাড়ি দিয়ে সিটের সঙ্গে বেঁধে নেয়, পাছে গাড়ি ব্রেক মারলে সে পড়ে যায়। তাই এই অভিনব ব্যবস্থা।
তাছাড়া জানলার কাঁচটা পুরোটা নিচে নামিয়ে না দিয়ে গাড়ির সিটে সে শান্তি করে বসতে পারে না, কারণ তাতে তার বাইরের দৃশ্য ভালো করে দেখতে নাকি অসুবিধে হয়। তাছাড়া বাইরে থেকে আসা গরম হাওয়া না খেলে তার নাকি বদহজম হয়। তার সঙ্গে গাড়িতে বসে বিড়ি খাওয়ার অসুবিধে তো আছেই। তাই এই পন্থা। গন্তব্যে সে গাড়ি থামিয়ে তাহের ড্রাইভার ড্রাইভিং সিট থেকে নেমে এসে পেছনের দরজাটা খুলে বাঁধা শাড়ির ফাঁস আলগা করতেই রামরতন নড়ে চড়ে শান্ত পায়ে গাড়ি থেকে নেমে এসে নিচে দাঁড়াল। সামনে একটা বন্ধ গেটের উপর টাঙানো জয় করালি কনসালটেন্সি প্রোপাইটার অনাথ বন্ধু ঘোষ লেখা একটা সাইনবোর্ড দেখে রামরতন খানিকক্ষণ সেটাকে মনোযোগ সহকারে পড়ল। তারপর সে গলা তুলে অনাথ অনাথ বলে দুবার ডেকে তাহেরকে গাড়িতে ফিরে গিয়ে বসতে বলল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরনো কাঠের রংচটা দরজাটা ভেতর থেকে ক্যাঁট শব্দ করে খুলে গেল। একজন ময়লা প্যান্ট শার্ট পরা টাকমাথা লোক খালি পায়ে এসে দরজাটা খুলে দিল। বলল, বাবু খাচ্ছেন, আপনাকে ভেতরে এসে বসতে বললেন। অফিসের বাইরেটা যেমন তেমনই হোক না কেন, ভেতরটা দেখতে কিন্তু বেশ রংচঙে, বেশ সাজানো। সামনের ঘরে সোফা পাড়া আছে। দেওয়ালে লাগানো সাদা কাঁচের মধ্যে থেকে পাশের ঘরটা মানে অনাথের অফিসটা পরিষ্কার দেখা যাচ্ছে। রামরতনকে দেখে অনাথ টেবিলে বসে খেতে খেতে বাঁ হাতটা তুলে তার দিকে নাড়ল, ইশারা করে বসতে বলল। অনাথের মাথার উপরে দেওয়ালে মস্ত এক ফ্রেমে বন্দি তারামায়ের 108টা জবা ফুলের মালা ঝোলানো ছবিটা প্রথমেই তার চোখে পড়লে কি হয়, রামরতনের চোখ দুটো তখন অভ্যর্থভাবে অনাথের খাবার থালায় গেঁথে গেছে। কি নেই সেখানে? ডাল, তরকারি, বেগুন ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসব মিলিয়ে ভাতের থালার ধারে সাজানো রয়েছে প্রায় খান 10 নানা মাপের ভরনের বদ্ধকাটা জামবাটি। এছাড়া থালা গ্লাস সবই ভরনের, বেশ চকচকে করে মাজা। রান্না করা এবং খাবার বাড়া দুটোতেই পাকা রাঁধুনি ও বারুনির হাতের ছোঁয়া স্পষ্ট। রামরতন এমন ইলাহি মধ্যাহ্ন ভোজ কোনোদিন আগে দেখেনি, তাও আবার সপ্তাহের কাজের দিনে এবং অফিসের টেবিলে বসে। আরো অবাক লাগলো তার এই দেখে যে অনাথ কিন্তু খাবারের বাটিগুলোতে আঙুল ডুবিয়ে ডুবিয়ে চেখে দেখছে আর ফেলে দিচ্ছে, চেখে দেখছে আর ফেলে দিচ্ছে, কোনো খাবারটাই পুরোপুরি খাচ্ছে না। যখন সে হাত ধুতে উঠে গেল, তার পাতে প্রায় সমস্ত উচ্ছিষ্ট খাবারই অবশিষ্ট হয়ে পড়ে রইল। রামরতনের মতো মহাকৃপণের, যে নাকি দুপুরে মুড়ি ছাতু বাতাসা জলে মেখে মধ্যাহ্ন ভোজন সারে, পঞ্চব্যঞ্জনের এমন অপচয় দেখে ভিদিমি হবার উপক্রম হল। কিছু না বলে সে কাঁচু কাঁচু মুখে বসে রইল। শুধু জিভের জল আর চোখের জলে তার কাঁধে রাখা ঝাড়নখানা ভিজে উঠল। ততক্ষণে 1 কাপ চা আর 2খানা নাম খাতায় বিস্কুট এসে পৌঁছেছে তার সামনের টেবিলটাতে। 7-5 না ভেবে রামরতন চায়ের কাপে মনোনিবেশ করল। বিস্কুটে কামড় দিতে গিয়ে বিস্কুটের একখানা ভাঙা টুকরো নিচে গিয়ে পড়তে রামরতন নিচু হয়ে সবে সেটাকে কুড়োতে গেছে, এমন সময় অনাথ এসে ঘরে ঢুকল। রামরতন তাকে দেখে অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়াল। অনাথ ইশারা করে তাকে চা খাওয়া শেষ হলে পাশের ঘরে আসতে বলে নিজের ঘরে সে ফিরে গেল। বেশ কিছুক্ষণ আমড়াগাছি করার পর রামরতন তার আসার আসল কারণটা অনাথের কাছে খোলসা করে বলল। এতদিন ধরে তার বাড়ির পেছনের জংলা জমিটাতে টিনের চালা ঘরে ধেনুর ভাটি চালিয়ে পুলিশের সঙ্গে অহরহ চোর পুলিশ খেলতে খেলতে সে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। তাছাড়া এই ব্যবসায় বাজারে বদনাম ভিন্ন সুনাম তো আর জোটে না। ঠিক এই কারণে সে দুবার চেষ্টা করেও পঞ্চায়েত ভোটে পার্টির টিকিট পায়নি। কি দরকার বাবু, ভাটি চালালে পুলিশের আর পার্টিকে মাসিক তোলাও দিতে হবে, আবার দুর্নামের ভয়ে পার্টি ভোটের টিকিটও দেবে না, এ কি মামদোবাজি নাকি? তার থেকে সে ঠিক করেছে এবারে সে একটা দেশি মদের কারখানা লাগাবে, নাম দেবে জয় ভবানী ডিস্টিলারি। সরকারকে ট্যাক্স দিলেই হলো, 7 খুন মাপ। তখন সে শিল্পপতির তকমা পাবে।
ভোটের টিকিট পাবে, আর একটা সাদা রঙের বড় মোটা মোটা চাকা লাগানো গাড়ি চাপবে, ওই যেমন সব নেতারা চাপে আর কি। সে জানে অনাথ এখন ব্যাংক লোন তোলার ব্যবসা করে। সে কি যেন একটা বলে, ওই কি লোন সিন্ডিকেশন না কি বেশ একটা বলে, তাই তার কাছে আসা আর কি। অনাথ অবাক হয়ে জানতে চাইল রামরতনের মদের আর বন্ধকি ব্যবসার নানা বিস্তর টাকা সত্ত্বেও ব্যাংক লোন নেবে কেন, আর কি সম্পত্তি জমা রেখেই বা সে এত টাকা ধার নেবে। তাছাড়া নতুন এই জয় ভবানীর পাইটের মোক্ষম লাথি যদি বাজার চলতি জয়মা কালী বা জয়মা তারার কড়া লাথির তুলনায় কোনো অংশে কমজোরি হয়, তবে তা পানমাতালেরা পয়সা দিয়ে কিনবে কেন? সেক্ষেত্রে রামরতন তার মতো এই পাহাড় প্রমাণ ধার শুধবে কি করে? তারপরে ধরা যাক ব্যাংক যে টাকা তাকে লোন হিসেবে খাতায় কলমে দেবে, তা 4 আনা যাবে অনাথের পারিশ্রমিক, ব্যাংক ম্যানেজারকে খুশি করতে আর আইন বাঁচাতে। রামরতন অবশিষ্ট 12 আনা টাকা ব্যবসায় খাটিয়ে পারবে তো সুদ সমেত 16 আনা টাকা ব্যাংকে পরিশোধ করতে। ব্যাংক কিন্তু মাসে মাসে 100 টাকা ইএমআই খাতে ফেরত নিলে তাতে আসল থাকবে মাত্র 10 টাকা, বাকিটা নেবে চক্রবৃদ্ধি হারে জমা সুদের খাতে। তার থেকে রামরতন বরং নিজের জমানো পুঁজি দিয়ে ব্যবসা চালু করুক, পরে ব্যবসা জমে গেলে নয় ব্যবসা বাড়াতে ঋণের সাহায্য নেওয়া যেতে পারে, তখন তার কথা ভাবা যাবে। রামরতন অনাথের দিকে একটা অর্থপূর্ণ তীর্যক দৃষ্টি হেনে হাসতে হাসতে বলে উঠল, বাবা অনাথ, তোমার বাবা আর আমি একসময় ছোটবেলায় একসঙ্গে ডাঙ্গুলি খেলেছি বাবা। তুমি কি মনে করো তুমি যা যা বললে আমি কি তা জানি না? চরক ঋষির নাম শুনেছ? তিনি বলে গেছেন, যাতেত জীবেত সুখেত জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ অনাথ, ঘি খেতে হয় ঋণ করে, বুঝলে কিছু? পরে যদি শুদ্ধে না পারো অনাথদের নাকের কাছে হাতটা নিয়ে যাবে, সে ঘিয়ের গন্ধ শুকতে থাকবে আর তুমি পগার পার হবে। ব্যাংকের টাকা ঋণ করে কেউ আবার শোধে নাকি? রামরতন বলে চলল, শোনোনি, কত শত মহাত্মা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মাথায় ঘোল ঢেলে ব্যবসার ঋণ দেখিয়ে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে দিব্যি বহাল তবিয়াতে আছে। কেউ কেউ সমুদ্রের বুকে নিজের ব্যক্তিগত দ্বীপের উপরে প্রাসাদ বানিয়েছে, সেখানে ব্যক্তিগত হেলিকপ্টারে যাতায়াত করে, সদাই সঙ্গে কোপনি পড়া ডজনখানেক ফুলটুসিদের নিয়ে ঘোরাফেরা করে। দেশে ফেরার কথা হলেই জেলের অমানসিক পরিবেশের অজুহাত দেখিয়ে সুরসুর করে বিদেশি আদালতের ছত্রছায়ায় আশ্রয় নেয়, আর শেষে দেশি আদালতে গিয়ে নিজেকে দেউলে বলে দাবি করে। ব্যাংক কি করতে পারে বলো? বড়জোর তাদের গাড়ি বাড়ি দখলে নিয়ে হাতের গুলি পাকায়। তারপরে ব্যাংক সেই জাহাজের মতন গাড়ি আর প্রাসাদপ্রম বাড়ি তার ক্রেতা খুঁজে পায় না। পকেট ছেড়ে অ্যালুমিনিয়ামের ডিব্বেটা বার করে তার হাঁড়ালো নাকের গহ্বরে দুটি ঘুষি নিয়ে রামরতন বলল, আরে বাবা, শোধ না করতে পারলে ব্যাংক নয় বড়জোর জয় ভবানী ডিস্টিলারি নিজের দখলে নিয়ে পাওনা হিসেবে শোধ করে নেবে। আমি ততক্ষণে না হয় সুযোগ বুঝে পগার পার হয়ে যাব, নয়তো আদালতের দ্বারস্থ হয়ে দেউলে হওয়ার দরখাস্ত দাখিল করব। এতক্ষণে অনাথের চোখ কিন্তু বিস্ফোরিত হয়ে উঠেছে। সে বুঝেছে যে এ মক্কেল সহজে বিদায় হবার নয়। অনাথ জানতে চাইল কত টাকার প্রয়োজন, সেটা তাকে জানতে হবে। সেই বুঝে একখানা জবরদস্ত ব্যালেন্স শিট বানাতে হবে। তাতে ধরুন আপনার মোট সম্পত্তির যা মূল্য তার থেকে সম্পত্তির মূল্য অন্তত দ্বিগুণ দেখাতে হবে। প্রয়োজনে তেমন এক ভ্যালুয়ার ধরে সম্পত্তির ভ্যালুয়েশন সার্টিফিকেট বানাতে হবে। নিজের সম্পত্তি না থাকলে অন্যের বাঁধা রাখা সম্পত্তির দলিল জাল করে নিজের নামে দেখাতে হবে। তারপরে ধরুন ব্যবসায়ের আয় বর্ধিত হারে দেখাতে আয়ের খাতায় মালের স্টক, তারপরে পাওনাদারের খাতে ইত্যাদিতে হেরাফেরি করতে হবে। বাড়িতে জমিয়ে রাখা নগদ টাকা ব্যাংকে জমা করে ক্যাশ ব্যালেন্স বেশি বাড়াতে হবে। দরকার পড়লে কিছু বেশি ট্যাক্স দিতে হবে। এসব তো আর মুফতে হবে না, খরচা আছে। তারপরে আছে ব্যাংকের ম্যানেজারকে হাত করা। প্রথম 5 তারা হোটেলে নিয়ে গিয়ে গিলিয়ে পিটিয়ে হাফ জমাতে হবে। তারপরে পেঁয়াজের খোলা ছাড়ানো নাচ দেখাতে হবে। বউয়ের নাম করে দামি উপহার কিনে দিতে হবে, হাত ভেজাতে হবে। ব্যাংককে বেড়াতে যাওয়ার টিকিট কিনে দিতে হবে, সেখানে মালিশ করার টাকা দিতে হবে। ছেলের জন্য নিদেন পক্ষে একখানা মোটর বাইক কিনে দিতে হবে।
মাঝে মাঝে দু একখানা বিলিতির বোতল, যেমন ধরুন কালো কুকুর বা মাস্টার মশাই ইত্যাদি হাতে করে নিয়ে যেতে হবে। এরপরে আছে ব্যাংকের বড়বাবু, তাকে বোঝাতে হবে ওভারড্রাফটের অঙ্কে ঠিক করে ভুল, মানে দু একখানা শূন্য বেশি করে ভুল করে ডান দিকে জুড়ে দিতে হবে। জাল বা একই শেয়ার সার্টিফিকেটে বারে বারে প্লেজে জমা রেখে লোনের অনুমোদিত অঙ্কে হেরাফেরি করতে হবে। এসবেরও খরচা আছে। আপনি বরং আজ যা এনেছেন সঙ্গে করে তাই দিয়ে যান, কাল পরশু আরো লাখ দশেক পাঠিয়ে দিন, আমি এদিকে দুর্গা দুর্গা বলে তাহলে কাজ শুরু করে দিই, কি বলেন? প্রসঙ্গ পরিবর্তন করতে রামরতন বলল, তোমার মধ্যাহ্ন ভোজনের বাহার কিন্তু দেখার মতো। অনাথ, তা কে তোমাকে এমন পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাই আদর করে খেতে দেয় বাবা, জানতে পারি? অনাথ হেসে বলল, আমার অফিসের বিধবা বাড়িওয়ালি বৌদি একটা শুরিখানা খোলার মতলব করছে কিনা, এসব তারই মুখবন্ধ আর কি। তারপর মুচকি হেসে বলল, আমি শুধু চেখে দেখি এই ব্যঞ্জনে আর তার প্রস্তুতকারকের সেবায় ব্যাংক ম্যানেজারেরা মানে তাদের মন ভুলবে কিনা, মানে উভয়েরই ট্রায়াল চলছে আর কি। এরপর খেলার মাঠে নামানো হবে। তা তোমার বৌদি এত টাকা শুধবে কি করে শুনি? রামরতনের কৌতূহলী প্রশ্ন। অনাথ তার বাঁ হাতটা মুঠো করে রামরতনের সামনে বাড়িয়ে ধরল। তারপরে কোড়ে আঙুল থেকে শুরু করে এক একটা করে আঙুল খুলতে লাগলো আর বলতে লাগলো, এইটা বলে খাবো খাবো, এইটা বলে কোথায় পাবো, এইটা বলে ধার করো না, এইটা বলে শুধবো কিসে। শেষে বুড়ো আঙুলটা তুলে কলা দেখানোর ঢঙে ডায়ে বায়ে নাড়তে নাড়তে বলতে লাগলো, লবডঙ্কা 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 লবডঙ্কা। রামরতন সঙ্গে আনা একটা সাদা থলে থেকে দুটো দিশির বোতল বার করে টেবিলে রেখে বলল, অনাথ, তোমার ট্রায়ালের জন্য এনেছি, চেখে দেখে জানিও। আজ তবে উঠি, অনেক বেলা হয়ে গেল। দিনের আলো থাকতে থাকতে ফিরতে হবে যে, গাড়িতে তো আবার আলো নেই কিনা। আজ তবে এখানেই শেষ করি, কি বলেন? সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ বিদায় নিলাম, কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।